দূর দূরান্তে ঝোপঝাড়ের মাঝে একটা রাস্তা। নাম কারো জানা নেই। কেউ বলে অভিশপ্ত রাস্তা, কেউ বলে ভূতের লাইন, কেউ বলে ওই রাস্তা দিয়ে যাওয়া মানেই ফিরে আসা না। আজ আমি বলবো এমন এক গল্প, যে গল্প শুনলে রাতে ঘুম আসবে না। যে গল্পের প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক অজানা ভয়, এক অদৃশ্য হাতের ছোঁয়া। এই গল্পটা শুনতে চান? তবে হ্যাঁ, চোখ খুলে রাখুন, কারণ আজ রাতে আপনার পিছনেও হয়তো কেউ দাঁড়িয়ে আছে। অভিশপ্ত রাস্তা গল্পটা শুরু হয় রাজশাহীর এক নির্জন গ্রাম থেকে। নাম চন্দ্রবাড়ি। কোনো মানচিত্রে নেই, কোনো গুগল ম্যাপে নেই, কিন্তু সেখানে যারা গেছে তারা কমই ফিরেছে। আর যারা ফিরেছে তাদের চোখে সেদিনের ভয় আজও লেগে আছে। গ্রামটা মহানন্দা নদীর পাশে, কিন্তু নদী এখন শুকিয়ে গেছে। মাঝে মাঝে কালো জলের ফোঁড়া উঠে, যেন নদীর গায়ে বসন্ত। সেই জল ছোঁয়া মানেই ত্বক ফুলে যায়, রক্ত হয়ে যায় কালো। সেই নদীর পাশেই শুরু হয় সেই রাস্তা। একটা পাকা রাস্তা নয়, মাটির পথ। দুপাশে কাঁটা ঝোপ, আর মাঝে মাঝে কয়েকটা গাছ, বট, পিয়ার আর একটা অদ্ভুত গাছ, যার নাম স্থানীয়রা দেয়নি। কারণ সে গাছের ডালে কখনো পাতা নেই, শুধু কালো ফাঁকা ডাল, যেন কারো হাত। আর সেই গাছের নিচে সবসময় একটা মানুষের ছায়া দেখা যায়। কেউ কাছে গেলে সে ছায়া মিলিয়ে যায়। এই রাস্তার কথা শুনেছিল মোহাম্মদ রফিক। রফিক ছিল রাজশাহী কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। শহরে থাকে, কিন্তু গ্রামের বাড়িতে মায়ের অসুস্থতার খবর পেয়ে রাতেই বাড়ি যাবে। সে জানে না যে রাতে সেই রাস্তা দিয়ে যাওয়া মানেই মৃত্যুর সাথে হাত মিলানো। রফিক নামল বাস স্ট্যান্ডে। রাত তখন গভীর হয়ে আসছে। আকাশে চাঁদ ঢাকা মেঘে। হাওয়ায় একটা গন্ধ, পচা মাছের মতো, কিন্তু আরও ভয়ঙ্কর, যেন কোনো মানুষের দেহ পচছে। বাস স্ট্যান্ডে কেউ নেই, শুধু এক বুড়ো হুক্কা টানছে। তার চোখ লাল, মুখে দাগ। রফিক তাকে জিজ্ঞেস করল, দাদা, চন্দ্রবাড়ি যাব? কোন রাস্তা? বুড়ো হুক্কা থামাল, চোখ তুলে তাকাল রফিকের দিকে। তারপর ধীরে ধীরে বলল, ওই যে রাস্তা, যেটা মাঠের মাঝে ঢুকে গেছে, সেটা দিয়ে যেও না। রফিক হাসল। কেন? কি আছে ওখানে? বুড়ো একটা দীর্ঘশ্বাস ফেলল। ওই রাস্তা দিয়ে শুধু মৃত্যু যায়, জীবিত মানুষ ফিরে আসে না। রফিক মাথা নাড়ল। আপনি কি পাগল নাকি? রাস্তা তো সরাসরি আমার গ্রামের দিকে যাচ্ছে। বাকি রাস্তা তো ঘুরে প্রায় 20 কিলোমিটার। বুড়ো আর কিছু বলল না, শুধু মাথা নাড়ল। তারপর হুক্কা ফুঁকতে লাগল। কিন্তু রফিক লক্ষ্য করল, বুড়োর হাত কাঁপছে, আর তার চোখে ভয়, আসল ভয়। রফিক ভাবল, এ বুড়ো নিশ্চয়ই কোনো মানসিক রোগী। সে রাস্তায় পা রাখল। প্রথম 5 কিলোমিটার কিছু হল না, শুধু ঝিঁঝিঁতে শব্দ আর দূরে কুকুরের ডাক। কিন্তু তারপর থেকে সব বদলে গেল। হঠাৎ করে আলো নিভে গেল। রফিকের ফোনের ফ্ল্যাশ কাজ করছে না। ব্যাটারি 100%, কিন্তু ফ্ল্যাশ অফ। সে আবার চালু করল, তখনও অফ, যেন কেউ হাত দিয়ে বন্ধ করে রেখেছে। তারপর সে শুনল একটা শব্দ, ঘস ঘস ঘস, যেন কেউ পিছনে কাঁটা ঝোপ ভাঙছে। রফিক পিছনে তাকাল। কিছু নেই, শুধু অন্ধকার। কিন্তু শব্দ আবার শোনা গেল, এবার আরও কাছে। ঘস ঘস ঘস। রফিক দৌড় দিল, কিন্তু পথ আর শেষ হচ্ছে না। মনে হচ্ছে সে ঘুরছে। একই গাছ, একই পাথর, বারবার দেখছে। হঠাৎ সে একটা আওয়াজ শুনল, রফিক নাম ধরে ডাকছে কে। সে থমকে দাঁড়াল। হৃৎপিণ্ড ধুক ধুক করছে। আওয়াজটা আবার এলো, রফিক, ফিরে আয়। এবার মহিলার কণ্ঠ, কাঁপা কণ্ঠ, যেন কেউ কাঁদছে। রফিক চিৎকার করল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু হাওয়ায় একটা কাপড়ের শব্দ, যেন কেউ ঝুলছে। সে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে একটা গাছের নিচে পড়ে গেল। তখনই তার চোখে পড়ল, গাছের ডালে একটা দড়ি, আর দড়িতে ঝুলছে একটা মানুষ। মুখ নেই, শুধু কালো গর্ত, আর তার পায়ে লাল জুতো, রফিকের মায়ের মতো জুতো।
রফিক চিৎকার করে উঠল। কিন্তু তখনই তার ফোনে একটা মেসেজ এলো, রফিক, মা ভালো আছে, তুমি ফিরে আসো। কিন্তু রফিক জানে মা তো অসুস্থ, আর তার ফোনে কারো নাম্বার সেভ নেই। মেসেজটা কার, সে মেসেজটা ডিলিট করল। কিন্তু পরক্ষণেই আবার এলো, তুমি ফিরবে না, তুমি এখন আমাদের। রফিক ফোন ছুঁড়ে ফেলল। রাত তখন 12টা। রফিক আর জানে না কোথায় যাচ্ছে। কিন্তু হঠাৎ তার চোখে পড়ল মাঠের মাঝে একটা পুরনো বাড়ি। দরজা খোলা, ভিতরে আলো জ্বলছে। সে ভাবল, হয়তো কেউ আছে, সাহায্য নেবে। ভিতরে ঢুকে দেখে একটা মেয়ে বসে আছে, লাল শাড়ি পরা, মুখে নিকোষ। সে চায়ের কাপ হাতে নাড়ছে। রফিক বলল, আপু, আমি হারিয়ে গেছি, চন্দ্রবাড়ি যাব। মেয়েটি মাথা তুলল না, শুধু বলল, তুমি তো আসবেই, সবাই আসে। রফিক বলল, কি বলছেন? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, শুধু দুটো কালো গর্ত, মুখ থেকে রক্ত পড়ছে। তুমি কি আমার স্বামীকে খুঁজছ? বলল সে। রফিক পিছনে হটল, দরজার দিকে ছুটল, কিন্তু দরজা বন্ধ। আর পেছনে মেয়েটি হাসছে, হা হা হা। রফিক জানালা ভেঙে বাইরে লাফ দিল। বাইরে গিয়ে দেখে বাড়িটা আর নেই, শুধু একটা পুরনো কবরস্থান। আর একটা পাথরে লেখা, এখানে চাঁদনী নামে এক কনেকে জীবিত কবর দেয়া হয়েছিল। সে প্রতি রাতে স্বামীকে খুঁজে। রফিক বমি করল। রাত 2টা। রফিক আর হাঁটতে পারছে না, পা ভাঙা। কিন্তু সে জানে না কোথায় যাচ্ছে। হঠাৎ সে একটা গাছ দেখল, যে গাছের ডাল কালো আর নিচে একটা ছায়া। ছায়াটা নড়ছে। রফিক পাশ কাটাতে গেল, কিন্তু ছায়াটা তার পাশে এসে দাঁড়াল। তারপর ছায়া থেকে একটা কণ্ঠ বেরোল, তুমি কি মুক্তি চাও? রফিক বলল, হ্যাঁ, আমি বাঁচতে চাই। তাহলে আমার কথা শোন। তুমি যদি এই রাস্তা ছাড়তে চাও, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি তোমার মায়ের কবর খুঁড়ে তার হাড় নিয়ে আসবে, তারপর এই গাছের নিচে রাখবে। তাহলে তুমি ফিরে যেতে পারবে। রফিক চিৎকার করল, আমার মা তো মরেনি। ছায়াটা হেসে উঠল, মা তো মরেছে, কিন্তু তুমি জানো না। তোমার মা তো মাত্র 1 ঘন্টা আগে মারা গেছে। তোমার বাড়িতে কেউ তোমাকে ফোন করতে পারেনি, কারণ ফোন লাইন কেটে গেছে। রফিক মাথা নাড়ল, বিশ্বাস করতে পারছে না। কিন্তু তার মনে পড়ল, সে যখন বাস স্ট্যান্ডে নামল, তখন তার ফোনে একটা মিসড কল ছিল, মায়ের নাম্বার থেকে। সে ফিরে কল দেয়নি। সে কাঁদতে লাগল। ছায়াটা বলল, যাও, মায়ের হাড় আনো। তুমি যদি সত্যি মাকে ভালোবাসো, তবে তুমি তা করবে। রফিক আবার হাঁটা শুরু করল। এবার তার মাথায় শুধু মা। সে ভাবল, হয়তো এটাই একমাত্র উপায়। ভোর হয়ে এল। রফিক তার গ্রামে পৌঁছাল। গ্রামে কেউ নেই, সব ঘর খালি, কেবল তার বাড়ির সামনে একটা কবর। আর তাতে লেখা, আমিনা বেগম, মা, 1965, 2025। রফিক কাঁদতে লাগল। তারপর কবর খুঁড়তে শুরু করল। হাতে কোদাল নেই, শুধু হাত দিয়ে। আঙুল কেটে গেল, রক্ত পড়ল। কিন্তু কবর খুঁড়ে সে দেখে মায়ের দেহ নেই, শুধু একটা কালো পোশাক আর একটা লাল জুতো। তার পিছনে কে যেন বলল, তুমি ভুল কবর খুঁড়েছ। রফিক পিছনে তাকাল। তার মা দাঁড়িয়ে, কিন্তু মুখ নেই, শুধু কালো গর্ত। আমি তো মরিনি, তুমি মরবে, কারণ তুমি অভিশপ্ত রাস্তায় পা রেখেছ। আর এখন তুমি আমাদের। রফিক চিৎকার করল, না, আমি মরব না। তার মা হাত বাড়াল, রফিকের মাথা ধরে টান দিল। তারপর সব কালো হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ রফিককে পেল রাস্তার পাশে, মাথা কাটা, হাতে একটা কালো কাপড়, আর মুখে হাসি। ডাক্তার বলল, মৃত্যু ঘটেছে রাত 12:03টায়। কিন্তু গ্রামের মানুষ বলল, সে তো ভোর 5টায় এসেছে। কেউ কেউ বলে, রাতে রফিককে দেখা গেছে রাস্তায়, সে কাউকে ডাকছে, নাম ধরে, রফিক, ফিরে আয়। সে এখন অভিশপ্ত রাস্তার অংশ।
পুলিশ রফিকের ব্যাগ খুঁজে পায়। তার ডায়েরি পাওয়া যায়। শেষ লাইনগুলো, আমি জানি আমি মরে গেছি, কিন্তু আমি ফিরে আসব, কারণ রাস্তা আমাকে ছাড়বে না। আমি এখন তাদের মধ্যে একজন, যারা রাতে নাম ধরে ডাকে, যারা পথ হারানো মানুষকে আটকায়। আমি আর রফিক নই, আমি রাস্তা। 1 বছর পর রাত 10টা, আবার সেই বাস স্ট্যান্ডে এক তরুণী নামল। নাম নাদিয়া। সে জানে না যে রাতে সেই রাস্তা দিয়ে যাওয়া মানেই মৃত্যু। সে বুড়োকে জিজ্ঞেস করল, দাদা, চন্দ্রবাড়ি যাব? কোন রাস্তা? বুড়ো হুক্কা থামাল, চোখ তুলে তাকাল, তারপর ধীরে ধীরে বলল, ওই যে রাস্তা, যেটা মাঠের মাঝে ঢুকে গেছে, সেটা দিয়ে যেও না। নাদিয়া হাসল। কেন? কি আছে ওখানে? বুড়ো মাথা নাড়ল। ওই রাস্তা দিয়ে শুধু মৃত্যু যায়, জীবিত মানুষ ফিরে আসে না। নাদিয়া বলল, আমি তো ভয় পাই না। সে রাস্তায় পা রাখল। বুড়ো হুক্কা ফুঁকতে লাগল, কিন্তু তার চোখে এবার একটা অদ্ভুত আলো, যেন সে জানে আজ আরেকজন যোগ হবে। এই রাস্তা কোনো মানচিত্রে নেই, কিন্তু এটা আছে। এটা আমাদের মনের গভীরে। যখন আমরা ভয় পাই, যখন আমরা হারিয়ে যাই, তখন এই রাস্তা আমাদের ডাকে। এটা কোনো ভূতের গল্প নয়, এটা আমাদের নিজেদের গল্প। আমরা যখন নিজেদের ভয়কে মুখোমুখি হই না, তখন রাস্তা আমাদের গিলে খায়। রফিক মরেনি, সে এখন রাস্তার অংশ। আর তুমি? তুমি কি নিশ্চিত যে তোমার পিছনে কেউ নেই? যে কেউ তোমার নাম ধরে ডাকছে? শুনো, শুনো। কি শুনতে পাচ্ছ? ফিরে আয়, ফিরে আয়। এই গল্পটা শুনে কেমন লাগলো? রাতে ঘুম হচ্ছে না? তোমার পিছনে কি কেউ দাঁড়িয়ে? যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি আরও গল্প নিয়ে আসব, যে গল্প শুনলে তুমি পিছনে তাকাবে। আর হ্যাঁ, রাতে একা হাঁটবে না। বিশেষ করে যদি তুমি কোনো নির্জন রাস্তা দেখো, যেখানে কাঁটা ঝোপ, যেখানে গাছে ছায়া ঝুলে, সেখানে যেও না। কারণ হয়তো সেই রাস্তা তোমাকেই ডাকছে, আমি আছি তোমার পাশে, কিন্তু রাস্তা আরও গভীরে আছে। ভালো থেকো। আর ভুলো না, ভয় সবসময় তোমার মধ্যেই লুকিয়ে থাকে।